সুইডেনে লটারি টিকিট দিয়ে প্রায় $1500 জিতেছিল কারিনা এবং এই টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বোস্টনে একজন বেবিসিটার হিসেবে কাজের ব্যবস্থা করে 19 বছর বয়সী এই তরুণী উইকেন্ডে তার নতুন বন্ধুদের সাথে পার্টি করেই সময় কাটত তার। থিয়েটার ডিস্ট্রিক্টের একটি নাইট ক্লাবে বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিল কারিনা। রিপোর্ট অনুযায়ী অনেকটাই মাতাল অবস্থায় ছিল। বন্ধুদের খুঁজে না পেয়ে ক্লাব থেকে বের হয় এবং তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যায়। কারিনার শরীরের উপরের অংশটি সেই রবিবার 1091 বয়েলস্টন স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পেছনের ডাস্টবিনে পাওয়া গিয়েছিল। কারিনা হোলমারের ময়নাতদন্ত অনুসারে তাকে সকাল 9টার দিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। তারপর কোমরের কাছ থেকে কেটে দ্বিখণ্ডিত করা হয়। তার পার্স এবং সেলফোন উদ্ধার করা যায়নি। খবরে বলা হয়েছে যে কারিনা হোলমার মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার বন্ধুরা তাকে একা রেখে গিয়েছিল। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাকে সর্বশেষ টেমন স্ট্রিটে বয়েলস্টন এবং পার্ক স্ট্রিটের মধ্যে হাঁটতে দেখা গেছে। পুলিশ এই মামলায় 300 জনের বেশি সাক্ষীর সাক্ষাৎকার নিয়েছিল, যার মধ্যে কারিনার নিয়োগ কর্মকর্তাও ছিলেন। কিন্তু তার মৃত্যুর রহস্য আজ অবধি অমীমাংসিত রয়ে গেছে। কেউ কেউ বলেছিল তাকে ক্লাবের কাছে একটি রাস্তায় একজন গৃহহীন ব্যক্তির সাথে গান গাইতে ও নাচতে দেখা গিয়েছিল। অন্যরা জানিয়েছে ক্লাব বন্ধ হওয়ার পর ভোরবেলা তাকে বিভিন্ন গাড়িতে উঠতে দেখা গেছে। এক ব্যক্তি ও তার কুকুর যারা উইকেন্ডে সুপারম্যান শার্ট পরে ঘুরে বেড়াতেন, পুলিশ তাদেরও সাক্ষাৎকার নিয়েছিল। এসবের বাইরে কারিনা তার নিখোঁজ হওয়ার ঠিক আগে একজন বোস্টন পুলিশের কর্মকর্তার সাথে ডেট করছিলেন, যা মামলার আকর্ষণ বাড়িয়েছিল। তদন্তের সবচেয়ে বড় বাধা হল অপরাধস্থলের অনুপস্থিতি। তার উপরের দেহটি যে আবর্জনার ব্যাগে পাওয়া গিয়েছিল তা থেকে একমাত্র শারীরিক প্রমাণ হিসেবে একটি আংশিক আঙ্গুলের ছাপ উদ্ধার করা গিয়েছিল এবং তার ঘাড়ে দড়ির দাগ, যা তার শ্বাসরুদ্ধের কারণ হয়েছিল। হার্ব হুইটেন, যাকে সুপারম্যান টি শার্ট পরা কুকুর সহ দেখা গিয়েছিল, তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু তার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো শক্ত অজুহাত ছিল। তিনি কারিনার সাথে কথা বলার পর বাড়ি ফিরছিলেন এবং একটি স্পিডিং টিকিটও পেয়েছিলেন। কারিনার নিয়োগকর্তা ফ্র্যাঙ্ক র্যাপ এবং সুসান নিকটারকেও সন্দেহভাজন হিসেবে তদন্ত করা হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের প্রপার্টিতে একটি ডাম্পস্টারে আগুন লেগেছিল। পুলিশ সেখানে তদন্ত করে, কিন্তু সেখানে মানবদেহের কোনো চিহ্ন পাওয়া যায়নি, যদিও এটা অপ্রত্যাশিত মনে হয় যে তারা কারিনার হত্যার সাথে জড়িত থাকবে। জন জুইস একজন শিল্প সঙ্গীত শিল্পী। কারিনার মৃতদেহ পাওয়া স্থানের কাছেই বাস করতেন এবং তিনি ড্রাগ এডিক্টেড ছিলেন। তার ব্যান্ড স্লিপ চেম্বারের সঙ্গীত এবং পরিবেশনা বিতর্কিত ছিল, তবে কারিনা হোলমারের হত্যাকাণ্ডে কোনো অভিযোগ আনা হয়নি। কারিনা হোলমার ডোবার দম্পতি ফ্র্যাঙ্ক র্যাপ এবং সুসান নিকটারের জন্য 4 মাস ধরে একজন বেবিসিটার হিসেবে কাজ করেছিলেন। 1996 সালের জুন মাসে তিনি সামার সলস্টিস উদযাপন করছিলেন, যা সুইডেনে সবচেয়ে বড় ছুটি এবং বছরের দীর্ঘতম দিন। কিন্তু কে জানতো এটি তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন হয়ে উঠবে। কারিনাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার দেহের উপরিভাগ বয়েলস্টন স্ট্রিটের একটি ডাম্পস্টারে পাওয়া যায়। যখন একজন গৃহহীন ব্যক্তি ডাম্পস্টার থেকে তার দেহের উপরের অংশটি খুঁজে বের করেন, তখন থেকে একটি বিস্তৃত তদন্ত শুরু হয়, যেখানে সবাই নিজস্ব মত প্রকাশ করে, কিন্তু হত্যাকারী শনাক্ত করা যায়নি। একসময় এটি বোস্টনের অতি পুরনো অমীমাংসিত মামলার তালিকায় যোগ হয়। কারিনা হোলমারের কিছু গোপন কথা ছিল এবং তার মৃত্যুর কিছুদিন আগে তিনি সুইডেনে তার এক বন্ধুকে চিঠি লিখে কিছু কথা শেয়ার করেছিলেন। তিনি এই বেবিসিটারের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ডোবার দম্পতির 2 ছোট সন্তানের দেখাশোনা করা তাকে সবসময় চাপের মধ্যে রাখছিল। তিনি তার এক বন্ধু শার্লট স্যান্ডবার্গকে লিখেছিলেন, কাজটি ঠিক যেমনটি ভেবেছিলাম তেমনটি নয়। সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং সবসময় মনে হয় চাপের মধ্যে আছি। আরও ভীতিকরভাবে তিনি তার আরেক বন্ধুকে লিখেছিলেন, ভয়ানক কিছু ঘটেছে, বাড়ি ফিরলে সব বলবো। কারিনা হোলমার ছিলেন একজন বন্ধুত্বপূর্ণ, উচ্চাকাঙ্ক্ষী সুইডিশ মেয়ে, যার জীবনের প্রতি গভীর ভালোবাসা ছিল। তার অন্তিমক্রিয়ায় বন্ধুরা এবং পরিবারের সদস্যরা তার আনন্দময় ব্যক্তিত্বকে স্মরণ করতে রঙিন পোশাক পরেছিলেন। এত অল্প বয়সে এবং এমন মর্মান্তিকভাবে তার চলে যাওয়া একটি বড় দুঃখের বিষয় এবং তার মৃত্যু এখনও মানুষকে তাড়া করে।